প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো যে মহামারী করোনার প্রকোপের কারণে বর্তমানে আমাদের স্কুল বন্ধ যাচ্ছে। কিন্তু আমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে এই নয় যে আমরা পড়াশোনা বন্ধ করে দেব। এবং আমাদের পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয় বা কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংসদ টিভিতে নিয়মিত আমাদের বিদ্যালয়ের ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। এবং আমি আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং সেই অনুযায়ী বাড়িতে বসে পড়াশোনা করছো, যাতে আমাদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি লাবণীতে সহকারী শিক্ষক, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দা, ময়মনসিংহ। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয়টি আলোচনা করব এবং ধর্ম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায় আমরা আজকে পড়ব। আমাদের পঞ্চম অধ্যায়ে আছে নম্রতা, ভদ্রতা ও অগ্রাধিকার। তো আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় নম্রতা, ভদ্রতা ও অগ্রাধিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই এই নম্রতা, ভদ্রতা এবং অগ্রাধিকার এই শব্দগুলোর সঙ্গে পরিচিত। আমরা এই শব্দগুলো প্রায়ই আমাদের চারপাশে শুনে থাকি। আমরা অনেকেই হয়তো এই শব্দগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানি, আবার অনেকে হয়তো জানি না। কিন্তু আজকে আমরা সবাই এই শব্দগুলো সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানব, আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নীতি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে এই নম্রতা, ভদ্রতা ও অগ্রাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা সকলেই তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই বইটি হাতে নাও এবং বইয়ের 30 পৃষ্ঠা খোলো। এখানে প্রথমেই আছে নম্রতা। আমরা সাধারণত নম্রতা বলতে বুঝি শান্ত আচরণ বা বিনয়ী আচরণকে। এখন বইয়ের ভাষায় কি বা বইয়ে কি দেওয়া আছে সে সম্পর্কে আমরা পড়বো। আমি পাঠটি পড়ে শোনাচ্ছি, তোমরা সকলেই মনোযোগ দিয়ে তা শোনো। নম্রতা। নম্রতা কথাটি আমাদের আচার আচরণের সঙ্গে যুক্ত। স্বভাব ও আচরণে বিনয় ভাব প্রকাশ করাকে বলে নম্রতা। যারা নম্র তারা শান্তশিষ্ট আচরণ করে, সুন্দর করে কথা বলে, অন্য মানুষকে ভালোবাসে। নম্র কথাটির অর্থ হলো যা নোয়ানো যায়, তার মানে যা কঠিন নয়, কোমল। গাছের একটা শক্ত ডালকে নোয়ানো যায় না, শক্ত ডাল নত হয় না, কিন্তু একটি নরম ডাল নত হয়, সেটিকে সহজেই নোয়ানো যায়। নরম ডালের মতো আচার আচরণের কোমলতা বা নমনীয়তাকেই নম্রতা বলা হয়। আমাদের সমাজে আরেক রকমের মানুষ আছে, তারা খুবই কঠিন, কর্কশ ভাষায় কথা বলে, সহজেই রেগে যায়, অন্য মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তারা উদ্ধত, তারা মানুষের ভালোবাসা পায় না। অন্যদিকে যারা নম্র আচরণ করে তাদের সবাই ভালোবাসে, এর ফলে সমাজের মঙ্গল হয়, নম্র আচরণ সম্মান বাড়ায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জানতে পারলাম যারা কর্কশ ভাষায় কথা বলে বা যারা কঠিন আচরণ করে তাদেরকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। অপরদিকে যারা নম্র আচরণ করে, বিনয়ী আচরণ করে বা যারা শান্তশিষ্ট তাদেরকে সকলে ভালোবাসে, সম্মান করে। তাই আমাদেরও উচিত সকলের সাথে নম্র আচরণ করা, কারোর সাথে কঠিন না হওয়া। কবির ভাষায় বড় যদি হতে চাও ছোট হও তবে। তবে এখানে বড় হওয়া মানে আকারে বড় হওয়াকে বোঝানো হয়নি। এখানে বড় হওয়া বলতে বোঝানো হয়েছে ভালো মানুষ হওয়া। আর ছোট হওয়া বলতেও আকার আকৃতিতে ছোট হওয়াকে নয়, বরং এখানে ছোট হওয়া বলতে বোঝানো হয়েছে নম্র হওয়া এবং বিনয়ী হওয়াকে। আমরা বড়দের সঙ্গে সবসময় নম্র আচরণ করব। কেবল তাই নয়, সহপাঠী, সমবয়সী ও ছোটদের সঙ্গেও নম্র আচরণ করব। নম্রতার দ্বারা জীবন সুন্দর হয়। আমরাও নম্র আচরণ করে আমাদের জীবনকে সুন্দর করে তুলব। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে নম্র আচরণের মাধ্যমে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায়। কেননা নম্র আচরণের মাধ্যমে আমরা সকলের ভালোবাসা পেতে পারবো, সকলের সম্মান পেতে পারবো, সবার চোখে আমরা শ্রদ্ধার ব্যক্তি হয়ে উঠবো। তাই নম্র আচরণের মাধ্যমে জীবনকে সুন্দর করা যায়।
অপরদিকে কঠিন আচরণের মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না। তাই আমরা এই পাঠ থেকে এই শিক্ষাটাই নেব যে আমরা সকলের সাথে সবসময় নম্র আচরণ করব। নিচের বাক্যগুলোর প্রতি মনোযোগ দিন। নম্র আচরণ করলে সবাই ভালোবাসে। বড় যদি হতে চাও ছোট হও তবে। নম্র আচরণ আমাদের জীবনকে সুন্দর করে। আমরা সবসময় নম্র আচরণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই কথাগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এই কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমরা সকলের ভালোবাসা ও সম্মান পাব। নম্রতার সঙ্গেই আরেকটি শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই শব্দটি হচ্ছে ভদ্রতা। হ্যাঁ, ভদ্রতা আমরা সকলেই জানি, ভদ্র আচরণ করা। ভদ্রতা বলতে সাধারণত বোঝায় ভালো আচরণ করা। তাহলে বইয়ের ভাষায় কি আছে সেটা এখন আমরা জানব। ভদ্রতা, নম্রতার সঙ্গে ভদ্রতা কথাটির গভীর সম্পর্ক রয়েছে। ভদ্র কথাটির অর্থ হলো মঙ্গল। ভদ্রতা হচ্ছে মঙ্গলকর বা ভালো আচরণ, মার্জিত আচরণ। চলনে বলনে সাজে পোশাকে ভদ্রতা প্রকাশ পায়। আমরা গুরুজনদের প্রণাম করি, পরিচিত বন্ধুদের সঙ্গে দেখা হলে বলি ভালো আছো তো, এটা আমাদের ভদ্রতার পরিচয়। গুরুজনদের প্রণাম করা, গুরুজনদের সম্মান করা কিংবা পরিচিত জনদেরকে দেখে কুশল বিনিময় করাটা ভদ্রতার অন্তর্ভুক্ত বা ভদ্র আচরণের অন্তর্ভুক্ত। তাই আমরা আমাদের গুরুজনদেরকে দেখলে প্রণাম করব এবং পরিচিত লোকজনদেরকে দেখলে তাদের সাথে কুশল বিনিময় করব, ভালো মন্দ জিজ্ঞেস করব। এখানে বলা হয়েছে সাজে পোশাকেও ভদ্রতা প্রকাশ পায়। তার মানে কি বেশি সাজলে বেশি ভদ্র? না বন্ধুরা, তা নয়। বেশি সাজা, এখানে সাজ পোশাক বলতে বেশি সাজাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে পরিবেশের সাথে মিল রেখে সাজ পোশাক করা। যেমন ধরো, আমরা যদি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাই, তাহলে সেখানে সাধারণত আমরা জাঁকজমকপূর্ণ পোশাক পরে যাই কিংবা একটু সেজে গুজে যাই, কারণ ওই পরিবেশে এটা মানায়। কিন্তু আমরা যদি কোনো দুঃখের অবস্থায় বা কোনো বাড়িতে কেউ মারা গেলে সেখানে যাই, তাহলে কিন্তু ওইখানে জাঁকজমকপূর্ণ পোশাক কিংবা সেজে গুজে যাওয়া যাবে না, কারণ ওইখানে তখন শোকের পরিবেশ থাকে এবং শোকের পরিবেশে সেজে গুজে যাওয়া যায় না। আর এর মাধ্যমে বোঝা যায় সাজগোজও বা পোশাক আশাকও ভদ্রতার পরিচয় বহন করে। পরিবেশের সাথে মিল রেখে ও পরিবেশের সাথে সমন্বয় করে পোশাক পরলে কিংবা সাজগোজ করলে লোকে সেখান থেকে ভদ্রতার পরিচয় পেতে পারে। তাই আমরাও যেহেতু এটা আজকে জানলাম, আমরাও এরপর থেকে আমাদের পোশাক আশাক এবং সাজগোজের মধ্যে ভদ্রতার পরিচয় নিশ্চয়ই বহন করব। ক্লাসে শিক্ষক প্রবেশ করলে আমরা সকলে উঠে দাঁড়াই, তিনি বসতে বললে বসি। এই সকল আচরণের মধ্য দিয়ে ভদ্রতা প্রকাশ পায়। ভদ্র হতে গেলে নম্র হতে হয়, নম্রতার মধ্য দিয়ে ভদ্রতা প্রকাশ পায়। তারা ক্লাসে যদি শিক্ষক ঢুকে তাহলে আমরা সকলেই দাঁড়াই, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেক সময় অনেকে তাড়াহুড়ো করে শিক্ষক বলার আগেই বসে যায়, কিন্তু এটা করা ঠিক নয়, এটা অভদ্র আচরণ। তা আজকে আমরা জানতে পারলাম। তাই এরপর থেকে কখনোই আমরা ক্লাসে শিক্ষক ঢুকলে উনি না বলা পর্যন্ত বসবো না, শিক্ষক বলার পরই কেবল আমরা বসবো। তাহলে আমরা এভাবে ভদ্র আচরণের চর্চা করতে পারবো। ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে গুরুদেবকে অর্থাৎ শিক্ষককে প্রণাম করবে, বিনয়ের সঙ্গে প্রশ্ন করবে। অর্থাৎ শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষককে তাই সবসময় সম্মান করতে হবে। যে কোনো জায়গায় আমরা শিক্ষককে দেখলে অবশ্যই প্রণাম করব এবং শিক্ষককে ক্লাসে বিনয়ের সঙ্গে প্রশ্ন করব বা কিছু জানতে চাইব, তাড়াহুড়ো করে কিংবা মারামারি করে নয়। যদি শিক্ষক ব্যস্ত থাকেন তাহলে আমরা অপেক্ষা করব শিক্ষক কখন সময় দিবেন আমাদের, এবং সেই সময় আমরা তাকে কাছে কিছু জানতে চাইব ভদ্রভাবে বিনয়ের সঙ্গে। শ্রী চৈতন্যদেব বলেছেন, তৃণের মতো নিচু হও, গাছের মতো সহনশীল হও। সুতরাং নম্রতা ভদ্রতা ধর্মের অঙ্গ, ধার্মিকের গুণ সজ্জনের গুণ। নম্রতা ও ভদ্রতা আমাদের বিনয়ী ও সহনশীল করে। আমরা যদি সবসময় আমাদের আচরণে নম্রতা ও ভদ্রতা প্রকাশ করি, তাহলে তা গোটা পরিবেশ, গোটা সমাজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হবে। আমরা সকলে সেখানে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারবো। তার মানে ভদ্র এবং নম্র আচরণ দ্বারা সমাজে শান্তি এবং সুশৃঙ্খলতা বজায় রাখা যায়, এটা আমরা জানতে পারলাম। আর সম্প্রীতি বলতে বোঝানো হয়েছে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের লোকের সাথে মিলমিশ রাখা। আর এই ভদ্র আচরণ বা নম্র আচরণ কেবলমাত্র আমি আমার ধর্মের লোকের সঙ্গেই দেখাবো না, সেটা হবে সকলের সঙ্গে, সকল ধর্ম, বর্ণ, গোত্র সকলের সঙ্গে আমরা নম্র ভদ্র আচরণ
করব, তাহলেই আমাদের মাঝে সম্প্রীতি বজায় থাকবে। সুতরাং সমাজের শৃঙ্খলা ও শান্তির জন্য আমাদের আচরণে নম্রতা ও ভদ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নম্রভদ্র আচরণ সম্পর্কে জানলাম। এখন আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে নম্রতা ভদ্রতা সহজেই প্রকাশ করতে পারবো। সকলের প্রতি আমরা নম্র ভদ্র আচরণ নিশ্চয়ই প্রদর্শন করতে পারবো। কি প্রিয় শিক্ষার্থীরা, পারবো না আমরা নম্র ভদ্র আচরণ প্রকাশ করতে? অবশ্যই পারবো। আমরা এই পাঠের মাধ্যমে নম্রতা এবং ভদ্রতা সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পেরেছি। তাই এরপর থেকে আমরা আশা করি আমরা সকলেই সবার সাথে নম্র ভদ্র আচরণ অবশ্যই প্রদর্শন করতে পারবো এবং সকলের সঙ্গে আমাদের সম্প্রীতি বজায় রাখবো। এখন চলো ধর্মগ্রন্থ মহাভারত থেকে নম্রতা ও ভদ্রতার একটি উপাখ্যান বা ছোট গল্প পড়ি। যুধিষ্ঠিরের নম্রতা ভদ্রতা। অনেক অনেক দিন আগের কথা, কুরুক্ষেত্র নামক স্থানে এক ভীষণ যুদ্ধ হয়েছিল। শিক্ষার্থীরা, কুরুক্ষেত্র হচ্ছে হিন্দুদের একটি তীর্থস্থান। এটি একটি ধর্মক্ষেত্র। এখানে গেলে পুণ্য হয়, তা আমরা জানি। এই স্থানে অনেক অনেক আগে এক ভীষণ যুদ্ধ হয়েছিল। একদিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 ভাই ও তাঁদের সৈন্য সমর্থকরা। অপরদিকে প্রতিপক্ষ হিসেবে ছিলেন দুর্যোধন, দুঃশাসন সহ 100 ভাই, তাদের সৈন্যগণ ও সমর্থকেরা। যুধিষ্ঠির ও দুর্যোধনেরা কাকাতো জ্যাঠতো ভাই। রাজ্যের অধিকার নিয়ে লড়াই। দুর্যোধন যুধিষ্ঠিরকে তার প্রাপ্য রাজ্য দিচ্ছিলেন না, তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আত্মীয়দের বিরুদ্ধে যুধিষ্ঠির যুদ্ধ করতে নামলেন। আত্মীয় কুটুম্ব দুপক্ষেই ছিল। যেহেতু যুধিষ্ঠির এবং দুর্যোধনেরা কাকাতো জ্যাঠতো ভাই ছিল, তাই আত্মীয় স্বজন সকলেরই উভয় দলেরই পরিচিত ছিল বা 2 দলেরই ছিল। আর যেহেতু দুজন কাকাতো জ্যাঠতো ভাই, তাই সকল আত্মীয় স্বজন 2 দলেই ভাগ হয়ে গিয়েছিল। যুধিষ্ঠিরদের পিতামহের ভ্রাতা অর্থাৎ ঠাকুরদার বড় ভাই ভীষ্ম, তিনি ছিলেন দুর্যোধনের দলে। দুর্যোধনের দলে আরো ছিলেন দ্রোণাচার্য। এই দ্রোণাচার্য ছিলেন যুধিষ্ঠিরেরও অস্ত্রবিদ্যা শিক্ষাগুরু। এরকম যুধিষ্ঠিরদের আরো অনেক গুরুজন ওই যুদ্ধে প্রতিপক্ষ হিসেবে উপস্থিত ছিলেন। তখন যুদ্ধ হতো সামনাসামনি, যুদ্ধের জন্য দুপক্ষই তৈরি। তখন অবাক কাণ্ড করলেন যুধিষ্ঠির। তিনি অস্ত্র ত্যাগ করলেন, এগিয়ে চললেন শত্রু শিবিরের দিকে। কি ব্যাপার, সবাই অবাক হয়ে গেল। অবাক হবারই কথা শিক্ষার্থীবৃন্দ, কেননা শত্রুদের শিবিরের দিকে এগিয়ে যাওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। সবাই বারণ করলেন, কিন্তু থামলেন না যুধিষ্ঠির। সোজা গিয়ে প্রণাম করলেন পিতামহ ভীষ্মকে। ভীষ্ম আশীর্বাদ করলেন, বিজয়ী হও। তারপর গিয়ে প্রণাম শুরু করলেন অস্ত্রগুরু দ্রোণকে। তিনিও যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলেন। যুধিষ্ঠির বিপক্ষ দলের গুরুজনদেরও শ্রদ্ধা দেখিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন। যুদ্ধক্ষেত্রেও ভদ্রতা ভুলেননি তিনি। কেনই বা ভুলবেন? ভদ্রতা যে ধার্মিকের গুণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পটা থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে ভদ্রতা ধর্মের অঙ্গ, তাই কোনো পরিস্থিতিতেই ভদ্রতা ভোলা ঠিক নয়। ঠিক যেমন যুধিষ্ঠির যুদ্ধক্ষেত্রেও ভুলেননি তার নম্রতা ভদ্রতা। তিনি যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ থামিয়ে অস্ত্র ত্যাগ করে তার গুরুজন এবং শিক্ষাগুরুকে প্রণাম করেছেন, তাদের আশীর্বাদ নিয়েছেন এবং এর ফলে হয়তো যুধিষ্ঠির ওই যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। কারণ বড়জনদের আশীর্বাদ থাকলে আমরা জানি যে কোনো কাজে সাফল্য পাওয়া যায়। তা আমরাও এখন থেকে আমাদের গুরুজনদের সম্মান করব এবং তাদের সাথে নম্র ভদ্র আচরণ করব এবং কোনো অবস্থাতেই আমরা আমাদের গুরুজনদেরকে বা শিক্ষককে বা শিক্ষাগুরুকে নম্র ভদ্র আচরণ থেকে বঞ্চিত করব না বা তাদের প্রতি নম্রতা বা ভদ্রতা দেখাতে কোনো কমতি রাখবো না। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই কথাগুলো মনে রাখবে। এরপর আসি আমরা অগ্রাধিকার সম্পর্কে জানতে। অগ্রাধিকার বলতে বোঝায় অগ্র অধিকার। অগ্র মানে আগে, আর অধিকার তো অধিকার, তার মানে আগে অন্যকে আগে অধিকার দেওয়াটাই হচ্ছে অগ্রাধিকার। অগ্রাধিকার নম্রতা ও ভদ্রতার সঙ্গে আরো একটি বিষয় জড়িত, তা হচ্ছে অন্যকে অগ্রাধিকার দেয়া। অন্যকে অগ্রাধিকার দেওয়া কথাটির মানে হচ্ছে সমাজে সুযোগ সুবিধার ক্ষেত্রে নিজে আগে ভাগে তা না নেওয়া, অন্যকে সুযোগ সুবিধা দিতে এগিয়ে দেওয়া। সকলের আগে কাউকে সুবিধা লাভের সুযোগ দেওয়ার নাম অগ্রাধিকার। ধরা যাক লাইন ধরে দাঁড়িয়ে কোনো একটি কাজ করতে হবে,
সেখানে আমি পরে এলাম। আমি এসে এই লাইনের আগে গিয়ে দাঁড়াবো না। অন্য অন্য কেউ আমাকে সুযোগ দিলেও আমি দাঁড়াবো না। এভাবে অন্যকে আগে সুযোগ দেওয়াকে বলা হয় অগ্রাধিকার। অগ্রাধিকার একটি নৈতিক গুণ। অন্যকে অধিকার দেওয়ার মাধ্যমে ত্যাগ ও উদারতা প্রকাশ পায়, ধৈর্য বাড়ে, সহনশীলতার অনুশীলন হয়। এর মধ্য দিয়ে নম্রতা ও ভদ্রতা প্রকাশ পায়। অন্যকে অগ্রাধিকার দিলে নিজে ধৈর্যশীল, সহনশীল, নম্র ও ভদ্র মানুষে পরিণত হওয়া যায়। এর ফলে সমাজে সকলেই সকলের প্রতি উদার ও সহনশীল হয়, সমাজের মঙ্গল হয়, সমাজ হয়ে ওঠে শান্তিময়, আনন্দময়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে আমরা জানতে পারলাম নম্রতা, ভদ্রতা এবং অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবো। আর অগ্রাধিকার তো পড়লাম, বুঝলাম যে অন্যকে আগে সুযোগ দেওয়াটাই হচ্ছে অগ্রাধিকার। অর্থাৎ তাড়াহুড়ো করে কিংবা পরে এসে আগে কোনো কাজ করতে চাওয়াটা ঠিক নয়, ঠিক কাজ নয়, এটা ধর্মের বিরোধিতা। যেহেতু অগ্রাধিকার, নম্রতা, ভদ্রতা সবই ধর্মের অঙ্গ, তাই সবগুলো গুণই আমাদের অর্জন করতে হবে এবং বাস্তব জীবনে সেগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের চরিত্র সেভাবেই গঠন করতে হবে, যাতে করে আমরা সকলের ভালোবাসা পেতে পারি, সম্মান পেতে পারি এবং শ্রদ্ধা পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পাঠ থেকে জানতে পারলাম নম্রতা, ভদ্রতা এবং অগ্রাধিকার সম্পর্কে। তো সাধারণভাবে নম্রতা বলতে আমরা বুঝেছি নম্র, বিনয়ী, শান্তশিষ্ট আচরণকেই নম্রতা বলে। আর ভদ্রতা হচ্ছে মার্জিত এবং ভালো আচরণ। আর অগ্রাধিকার হচ্ছে অন্যকে আগে সুযোগ দেওয়াটাই হচ্ছে অগ্রাধিকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই পাঠটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তার মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। এখন বিদ্যালয় খোলার পর আমি এখন কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। বিদ্যালয় খোলার পর তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো লিখে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষকদেরকে দেখাবে। বাড়ির কাজের খাতায় সকলে এই প্রশ্নের উত্তরগুলো শিখে লিখে রাখবে। তোমরা সবাই জানো যে বিদ্যালয় খোলার পর আমাদের পরীক্ষা হবে, আর পরীক্ষায় হয়তো এখান থেকে প্রশ্ন আসবে। তো আমরা যদি এখন প্রশ্নের উত্তরগুলো শিখে রাখি তাহলে আমাদের পরীক্ষায় সেই উত্তরগুলো দিতে কোনো অসুবিধা হবে না। তো এই প্রশ্নের উত্তরগুলো আশা করছি সকলেই শিখে রাখবে এবং বিদ্যালয়ে খোলার পর তোমরা তোমাদের সংশ্লিষ্ট টিচারকে এই বাড়ি কাজের খাতাটা মূল্যায়ন করাবে। ঠিক আছে? তো প্রশ্নগুলো আমি লিখছি, তোমরা চট করে খাতা কলম নিয়ে প্রশ্নগুলো লিখে নাও এবং উত্তরগুলো তোমরা সকলেই শিখে ফেলবে এবং বাড়ি কাজের খাতায় সুন্দর করে লিখে রাখবে। 1 নং প্রশ্ন, নম্রতা ও ভদ্রতা বলতে কি বোঝায়? নম্র ভদ্র আচরণের উপকারিতা। আচরণের উপকারিতা সম্পর্কে একটি বাক্য লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নং প্রশ্নটি হচ্ছে নম্রতা ও ভদ্রতা বলতে কি বোঝায়? নম্র ভদ্র আচরণের উপকারিতা সম্পর্কে 4টি বাক্য লেখো। 2 নং প্রশ্ন,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নং প্রশ্ন, নম্রতা ধর্মের অঙ্গ কথাটি 5টি বাক্যে বুঝিয়ে লেখো। এবং সর্বশেষ 3 নং প্রশ্ন, শিক্ষার্থী 3 নং প্রশ্ন, অন্যকে অগ্রাধিকার দেওয়ার একটি উদাহরণ তুমি তোমার মতো করে বুঝিয়ে লেখো। আমি আবারও প্রশ্ন 3টি পড়ছি, তোমরা মিলিয়ে নাও। 1 নং প্রশ্ন, নম্রতা ও ভদ্রতা বলতে কি বোঝায়? নম্র ভদ্র আচরণের উপকারিতা সম্পর্কে 4টি বাক্য লেখো। 2 নং প্রশ্ন, নম্রতা ধর্মের অঙ্গ কথাটি 5টি বাক্যে বুঝিয়ে লেখো। 3 নং প্রশ্ন, অন্যকে অগ্রাধিকার দেওয়ার একটি উদাহরণ তুমি তোমার মতো করে বুঝিয়ে লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই 3টি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে শিখে তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে রাখবে এবং বিদ্যালয় খোলার পর তোমরা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে এগুলো মূল্যায়ন করিয়ে নেবে। তো আজকের পাঠ এ পর্যন্তই। সকলেই বাড়িতে মনোযোগ সহকারে পড়বে আশা করছি। আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের কারণে এখন চারদিকে মহামারী চলছে, তাই আমরা আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু পারি সকলকে সহযোগিতা করব এবং সবাই ঘরে থাকবো, নিরাপদে থাকবো, কারণ বাইরে গেলে এই ভাইরাস ছড়াতে পারে। আমরা সবাই টাটকা ফলমূল এবং শাকসবজি খাবো, নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করব। আর হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা অবশ্যই 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার কথাটা কিছুতেই ভুলবো না। এতে করে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো, নিজেকে সুস্থ রাখতে পারবো এবং এটা সকলকে তোমরা জানিয়ে দিবে যাতে অন্যরাও সুস্থ থাকতে পারে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।